স্বাগত জানাই সবাইকে। একাত্তর সংযোগে আমরা কথা বলবো আজ করোনা পরিস্থিতি নিয়ে এবং কোন দিকে যাচ্ছে দেশ সেই পরিস্থিতি নিয়েও একই সাথে এবং কি চলছে, কারণ ইতালির যে উপরে আমাদের অবস্থান, নিচে আমাদের অবস্থান নেমে গেছে মূলত করোনা সংক্রমণে। আমরা আসলে কোন দিকে যাচ্ছি, আমাদের শঙ্কার জায়গা নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে আজ সারাদিন ঘটে গেছে নানা ঘটনা। কি বড় ঘটনা ঘটলো তার শিরোনামগুলো দেখে আসি এক নজরে। মেজর সিনহা হত্যা মামলা, ওসি প্রদীপ সহ 9 আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ, 7 জনের আত্মসমর্পণ। করোনা সংক্রমণে ইতালিকে ছাড়ালো বাংলাদেশ, নমুনা পরীক্ষায় অনীহা সাধারণ মানুষের। মাস্ক পিপিই দুর্নীতি, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালককে দুদকে তলব। চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার, নতুন প্রশাসকের পাশে থাকবেন নাসির। বৈরুত বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 137, কর্তৃপক্ষের অবহেলাকে দুষছেন স্থানীয়রা। জাতীয় দলের 3 ফুটবলার করোনা পজিটিভ, আতঙ্কে আছেন স্কোয়াডের বাকি খেলোয়াড়রা। শুনছিলাম আমরা প্রধান শিরোনামগুলি। আমরা আবারও স্বাগত জানাই সবাইকে একাত্তর সংযোগে। আপনারা সবাই জানেন যে করোনার যুদ্ধে আছে বাংলাদেশ এবং 152তম দিনে আছি আমরা এখন। বিশ্বে করোনা সংক্রমিত দেশের তালিকায় 15তম স্থানে এখন বাংলাদেশ। দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন 2,49,651 জন, অর্থাৎ প্রায় 2.5 লাখ ছুঁই করছে আমাদের দেশে করোনা আক্রান্তের সংখ্যা, এবং মারা গেছেন এর মধ্যে 3,306 জন। গত 24 ঘন্টায় 12,708টি নমুনা পরীক্ষায় আক্রান্ত পাওয়া গেছে 2,977 জন। গোটা বিশ্ব আক্রান্ত এখন করোনা ভাইরাসে। বেশ কিছু দেশে সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের খবরে বাংলাদেশেও একরকম আলোচনা চলছে। টেস্ট করতে ভোগান্তি, টেস্টের রিপোর্ট পেতে দেরি সহ নানা কারণে দেশে করোনা পরীক্ষা কমছে শনাক্ত। এর মধ্যে করোনা পরীক্ষায় জালিয়াতি, হাসপাতালের অব্যবস্থাপনাকে মানুষকে টেস্টের প্রতি অনাগ্রহী যেমন করেছে, তেমনি হাসপাতালের প্রতিও অনাস্থা সৃষ্টি করেছে। ঈদের সময়ে মানুষের অনিয়ন্ত্রিত যাতায়াত, স্বাস্থ্যবিধি না মেনে পশুর হাটে যাওয়া, স্বাস্থ্যবিধি না মেনে কোরবানি দেওয়া সহ সবকিছুতেই ঝুঁকি বাড়িয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন আগস্টে করোনা রোগীর সংখ্যা আরও বাড়বে। এদিকে আজ সরকারি সব কর্মকর্তা কর্মচারীকে আগের মতো, মানে স্বাভাবিক দিনের মতো সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত অফিস করতে বলে মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবুও ঝুঁকি নিয়েই খুলছে সবকিছু। সংক্রমণের এমন পরিস্থিতিতে পরীক্ষা নিয়ে অনিয়ম, ভোগান্তির কারণ কি আসলে? হাসপাতালে যেতে অনীহায় বা কেন মানুষের? কথা বলবো আজকের একাত্তর সংযোগে এই সব বিষয় নিয়ে। আমি নাজনীন মুনি আছি আপনাদের সাথে, এবং আজকে অতিথি হিসাবে আমাদের সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর রাশিদী মাহবুব, সাবেক সভাপতি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, এবং তিনি চেয়ারম্যান স্বাস্থ্য অধিকার আন্দোলন সম্পর্কিত জাতীয় কমিটি। অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাবিবে মিল্লাত, তিনি এমপি এবং সহসভাপতি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। ডক্টর সেলিম চৌধুরী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ডক্টর প্রেমানন্দ মণ্ডল, সিভিল সার্জন সিলেট। ডক্টর মোহাম্মদ ইমতিয়াজ, সিভিল সার্জন নারায়ণগঞ্জ। আজকে আমরা সবার সাথে একসাথে যুক্ত হব এবং জানতে চাই আসলে কি পরিস্থিতি চলছে আমাদের দেশে। সবাইকে আবারও আমি স্বাগত জানাতে চাই। আমরা আমাদের মূল অতিথিদের কাছে যাওয়ার আগে আসলে জানতেই চাই, আমরা জানি যে চট্টগ্রাম আসলে ঢাকার পরেই সবচেয়ে শনাক্ত খুঁজে পাওয়া যাচ্ছে বেশি প্রতি মুহূর্তে। সেখানে মৃত্যুর সংখ্যা যেমন ঢাকার পরপরই পাচ্ছি, আমরা শনাক্তের সংখ্যাও একইভাবে ঢাকার পরপরে পাচ্ছি। চট্টগ্রামে আসলে কি অবস্থা করোনা পরিস্থিতি এবং সেখানে টেস্ট কেমন করে হচ্ছে, কেন মানুষ টেস্ট করতে যাচ্ছে না, আমরা একটু সেই খবরটা নিয়ে তারপর ফিরছি। ডাক্তার সেলিম চৌধুরী আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ডাক্তার সেলিম চৌধুরী, অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং স্বাগত জানাই একাত্তর সংযোগে। যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং সবাই আমরা অনেকগুলি পয়েন্ট একসাথে শুরুতেই বললাম যে এই কারণে মানুষ মূলত টেস্ট করতে যাচ্ছে না এখন বুথগুলোতে বা কেন্দ্রগুলোতে। আপনার কি মনে হয় আসলে মানুষের আগ্রহ কতখানি এখন কমেছে, কেন কমেছে? ধন্যবাদ আপা। চট্টগ্রামে যে করোনার যে সংক্রান্ত আপনি জানতে চেয়েছেন, টেস্টের সংখ্যা কমে আসছে দিনকে দিন। আসলে গত 24 ঘন্টায় আমাদের টোটাল 12% আক্রান্ত রোগী আমরা পেয়েছি গতকাল পর্যন্ত। এর পূর্বে যখন এপ্রিলের 3 তারিখ প্রথম রোগী শনাক্ত হয় চট্টগ্রামে, সেই থেকে শুরুতে কিন্তু 24% ট্রান্সমিশন মানে শনাক্ত ছিল আমাদের চট্টগ্রামে। সেই হিসেবে প্রায় অর্ধেকে নেমে আসছে এই মুহূর্তে। এবং আবার দেখা যাচ্ছে সরকারি এবং বেসরকারি হাসপাতালে রোগীর সংখ্যা কিন্তু অনেকাংশে কমে আসছে। আর
এখানে আমাদের চট্টগ্রামে কিন্তু সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় অনেক হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা সেবা শুরু হয়েছিল, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে কি অর্ধেকাংশে নেমে আসছে রোগীর ভর্তির সংখ্যা বলেন এবং ট্রান্সমিশন সংখ্যা বলেন। আর এখানে চট্টগ্রামে বর্তমানে 4টা সেন্টারে আমাদের কোভিড টেস্ট করা হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ফৌজদারহাট বিআইটিআইডি ইনস্টিটিউট এবং প্রাইভেট সেক্টর দুইটা, একটা হচ্ছে শেভরন আর একটা হচ্ছে ইম্পেরিয়াল হাসপাতাল, এবং আরো দুইটা আমরা ইনক্লুড করছি, একটা হচ্ছে ভেটেরিনারি ইউনিভার্সিটি, একটা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি। কিন্তু এখন রোগীর এই টেস্টের সংখ্যা কিন্তু অনেকাংশে প্রায় অর্ধেকের নিচে চলে আসছে, কারণ চট্টগ্রামের পরিস্থিতি হচ্ছে এখন আক্রান্তের সংখ্যা কমে আসছে এবং সেই হিসেবে অনেকাংশে কিন্তু ডাক্তার সেলিম চৌধুরী, আপনি বলছেন টেস্টের সংখ্যা কমেছে। টেস্টের সংখ্যা কমা মানে কি আক্রান্তের সংখ্যা কমেছে এই সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারি, নাকি মানুষই আসলে সেখানে কম টেস্ট করছে? শুরুতে আমরা যখন চট্টগ্রাম সারা বাংলাদেশে যখন করোনার রোগী শনাক্ত হচ্ছিল, তখন শুরুতে মানুষ একটা আতঙ্কগ্রস্ত ছিল। মানে করোনা, কারো সর্দি জ্বর কাশি হলেই মনে হচ্ছে করোনা হয়ে গেছে আমার, সাথে সাথে টেস্ট করতে হবে। বিশাল একটা লাইন ছিল এবং টেস্ট ফেসিলিটি তখন খুব একটা বেশি ছিল না। সাথে মানে ধীরে ধীরে কিন্তু এটা বৃদ্ধি হয়েছে টেস্ট ফেসিলিটিস। সারা বাংলাদেশে যেমন বৃদ্ধি হয়েছে, চট্টগ্রামও কিন্তু অনেক বৃদ্ধি হয়েছিল। এখন কিন্তু রোগীরা কিন্তু একটা সহনীয় পর্যায়ে চলে আসছে। একটা মানে মানুষের ভিতরে একটা আগে যে আতঙ্ক ছিল, সেই আতঙ্কটা এখন কেটে আসছে। মানুষের মানসিক শক্তি কিন্তু বৃদ্ধি পেয়েছে। তার মানে কি এটি যে আগে যেমন লক্ষণ দেখলেই মানুষ পরীক্ষা করতে যেত, লক্ষণ দেখলেই মানুষ মনে করতো তিনি হয়তো করোনা আক্রান্ত হয়েছেন, এক ধরনের আতঙ্ক বোধ করতো, এখন লক্ষণ দেখলেও তারা করোনা টেস্ট করতে যাচ্ছে না? ব্যাপারটা কি সেরকম? লক্ষণ থাকলেও যে করোনা টেস্ট করতে সেটা হচ্ছে ঠিক না, কিন্তু লক্ষণ কিন্তু অনেকাংশে চট্টগ্রামে কিন্তু অনেকাংশে কমে আসছে এই মুহূর্তে। আমরা কিন্তু বারবার বলছি, আমাদের সাথে প্রায় প্রতিদিন অনেক রোগীর আত্মীয়স্বজনের সাথে কথা হয়। শুরুতে যেরকম রোগীরা আমাদেরকে ফোন করতো এবং যেভাবে আত্মীয়স্বজন ফোন করতো, কিন্তু সেই পরিস্থিতি চট্টগ্রামে কিন্তু এখন এই মুহূর্তে নেই। কারণ এখন বর্তমানে চট্টগ্রাম যেটা দেখা যাচ্ছে, যারা বিদেশগামী তারাই কিন্তু টেস্টের জন্য সবাই মনোযোগী, লাইন দিচ্ছে, যাদের প্রয়োজন তারা লাইন দিচ্ছে। কিন্তু আপনি যেটা বলছিলেন, আমি যদি স্পষ্ট, আমরা চিকিৎসকরা যাদেরকে অ্যাডভাইস করছি করোনা কোভিড টেস্ট করার জন্য, তারাও করছেন। কিন্তু আগে যে কিন্তু আপনি কি ডাক্তার মনে করেন না যে যখন থেকে আসলে টেস্টের এক ধরনের ফি নির্ধারিত হলো, তারপর থেকেই আসলে সংখ্যাটা কমেছে? ফি কিন্তু মুখ্য বিষয় নয় এখানে। না, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে মুখ্য বিষয় আসলে এক একজনের কাছে তো এক একটা হয়। বন্যার কারণে হতে পারে, অনেকজন আগ্রহ নয়, অনেকজন সাহসী, অনেকজন আতঙ্কিত হন না। এক একজনের কাছে কারণটা এক এক রকম, কেন আমি টেস্ট করব না। কিন্তু আপনার কি মনে হচ্ছে যে যখন আসলে করোনার জন্য ফি নির্ধারিত হলো, তারপর থেকে টেস্ট তুলনামূলকভাবে কমেছে? বিষয়টা কি সেটি নয়? এখন কিন্তু এই যে ফি নির্ধারিত হওয়ার পরে আমরা যে আগে যাদের করোনার কোনো উপসর্গ ছিল না, তারাও কিন্তু গিয়ে ওখানে লাইন ধরে কিন্তু আপনার টেস্ট করা হতো। কিন্তু ফি নির্ধারণ হওয়ার পরে অন্তত মানুষ কিছুটা হলো, আমার যদি কোভিড নাই, কোনো উপসর্গ না, আমি কেন করাবো, এটা একটা পারসেপশন মানুষের মনে আসছে। আর একটা পারসেপশন হচ্ছে কি, শুধু আমি টেস্ট করাবো বা কেন, আমার কোনো উপসর্গ নেই। আগে তো লাইন ধরে কারো আশেপাশে কারো জ্বর কাশি হয়ে গেছে, সেই লাইন ধরে চলে গেছে, আমার কোনো কোভিড পজিটিভ হচ্ছে কিনা আমি টেস্ট করে দেখবো, সেটা একটা। আর সবকিছু মিলে কিন্তু এখন কিন্তু এই আমাদের যে সিমটম, যে উপসর্গের কথা আমরা বলছি, সেই উপসর্গ কিন্তু অনেকাংশে কিন্তু চট্টগ্রামে কিন্তু অনেকাংশে কমে আসছে, অনেক কমে আসছে। কিন্তু সারাক্ষণই এত কমে আসছে, টেস্ট করার এটা কমে আসছে। আপনি সেই টেস্টের সংখ্যা কমে আসছে এবং সেটাই আমরা পুরো দেশ জুড়েই আমরা কিন্তু সেটি দেখছি। তার মানে সেখানে সংক্রমণ কমছে এমন নয়, যে কারণ আমরা যেটা সংক্রমিত হওয়ার হার দেখছি সেটা কিন্তু মোটেও সেখানে কম নয়। আমরা একটু অধ্যাপক ডক্টর রাশিদী মাহবুবের কাছে আসি। রাশিদী মাহবুব, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং স্বাগত জানাই। যে পরিস্থিতি আসলে তৈরি হয়েছে, গতকাল থেকে আমরা এটি বলার চেষ্টা করছি যে টেস্টের সংখ্যা যে হারে কমে যাচ্ছে, দেশে মানুষজন আগ্রহী হচ্ছে না। ফির কারণে হবে, বন্যার কারণে হবে, টাকা থাকে না হবে, নানা কিছু আছে। কিন্তু তার সাথে নতুন একটা কারণ আমরা আজকে খুঁজে পেয়েছি, আমাদের প্রতিবেদক যখন গিয়েছে সেখানে জানার জন্য। আরেকটা কারণ হচ্ছে যে টেস্টের ফলাফলের প্রতি মানুষের আর
আস্থা নেই এখন। তারা মনে করে কোনো কারণে সেটা ফলাফলটা ভুল হওয়ার আশঙ্কার জায়গায় বেশি। এটা মূলত শুরু হয়েছে রিজেন্ট কাহিনীর পর থেকে। কাজে সেই অনাস্থার জায়গাও আছে। এত দীর্ঘ একটা লাইনে দাঁড়িয়ে টাকা দিয়ে যে টেস্ট করব তার ফলাফলটা নিয়েও মানুষজন এখন নিশ্চিত নয়। ফলে এতগুলি কারণ একসাথে যুক্ত হয়েছে টেস্ট না করার পেছনে। আস্তে আস্তে যদি টেস্ট কেউই না করতে চায় তাহলে আসলে আমাদের অবস্থানটা কি দাঁড়াবে? না, এখানে জিনিসটা খুব সিম্পল, কেউই না করতে চাবে না। অসুস্থ যে থাকবে সে কিন্তু করাবে, কারণ জীবনের মূল্যটা সবাই বুঝে, এবং অসুস্থ হলে সে যাবে। কিন্তু ডাক্তার, আমরা এর মধ্যে অনেক এরকম কেস স্টাডি পেয়েছি যারা অসুস্থ কিন্তু তারা টেস্ট করতে যাননি। প্রথম কারণ তারা যাননি, আমি একটু শেষ করি। প্রথম কারণ তারা যাননি যে সেখানে একটা লম্বা লাইনে তাকে অসুস্থ শরীর নিয়ে দাঁড়াতে হবে, সেটি তিনি চান না। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে তিনি যদি নেগেটিভ হয়ে থাকেন কোনো কারণে, তিনি সেই লম্বা লাইনে দাঁড়িয়ে পজিটিভ হওয়ার একটা শঙ্কার জায়গা আছে, এই কারণেও তিনি যান না। তৃতীয়ত হচ্ছে তিনি মনে করেন যে টেস্টের ফলাফল ভালো নাও আসতে পারে, আমি যদি অসুস্থ বোধ করি আমি কিছুদিন বাসায় থাকলে সুস্থ হয়ে যাব। এমন প্রেক্ষিতেই মানুষ এখন সবচেয়ে বেশি চলছে। আপনিও যদি আপনার আশেপাশে জিজ্ঞেস করেন এরকম অনেকগুলি কেস স্টাডি হয়তো আপনি নিজেও পাবেন। না, আমি আপনার সাথে কন্টেস্ট করছি না, আমি এটার এক্সপ্লেনেশনারি ফ্রেমে যেতে চাই। টেস্ট কম হচ্ছে এটা তো আমরা জানি, আবার এও জানি পার্সেন্টেজ হিসাবে নাম্বারটা মোর অর লেস স্টেটিক, এই দুটোই কিন্তু সত্য। এখন আমরা যে প্রশ্নটা করছি যে টেস্টটা হচ্ছে না কেন, টেস্টটা না হওয়ার প্রথম যেটা আমার কাছে মনে হচ্ছে, যে টেস্ট করাবে সাম রিজনস অর আদার, সে এটা করাবার জন্য ফিল করছে। যে কারণগুলো আপনি বললেন, পয়সার কারণ হতে পারে, লাইনের কারণ হতে পারে, সে মনে করছে তার সিমটমটা অত না, বিভিন্ন কারণে হতে পারে। সুতরাং সত্যি অর্থে এটা কমে গেছে। এখন এটা কিন্তু যেই জিনিসটা করার ছিল, আমার আইডিসিআর যারা আছে তাদের কিন্তু এখানে একটু রিসার্চের জায়গা স্পেস আছে। কেন হচ্ছে না, দে শুড ফাইন্ড ইট আউট। আমরা একটা সুই পরিমাণ হয়তো করতে পারি, কিন্তু যেটা হচ্ছে আমাদের প্রেক্ষাপটে বিচার করি, কিন্তু যৌক্তিক যে সাইন্টিফিক সেটা এর মধ্যে নাই। তবে হ্যাঁ, আরো বেশি টেস্ট হলে আমরা কিন্তু একটা জিনিস জানতে পারতাম, যে গতি প্রকৃতিটা। আপনি আরেকটা জিনিস আমার কাছে এখানে মনে হচ্ছে, সেটা হচ্ছে যে বাই দিস টাইম কমিউনিটি ইনফেকশনের মধ্যে এক গ্রুপ কিন্তু ইনফেক্টেড হয়ে গেছে, যাদের অ্যান্টিবডি হয়ে গেছে, সেই গ্রুপটাও কিন্তু এর মধ্যে এসে যোগ হয়ে গেছে। তো দুইটা মিলে আমার যেটা ধারণা, বাংলাদেশ কনটেক্সটে এখন কিন্তু আপনার 30+, যদি আমাকে বলতে হয় 30+, আপনার কিন্তু ইনফেক্টেড আছে, যেটা আমরা দেখতেছি। কারণ কতগুলো রিপোর্ট ছোট ছোট যেটা করেছে অ্যান্টিবডি টেস্ট করে, সেখানে দেখা 14-15% তারা কিন্তু পাচ্ছে। এখানে আমরা পাচ্ছি 20%, 35%, 40% কিন্তু আমরা অলরেডি ইনফেক্টেড আছি। আর চিকিৎসার ব্যাপার যেটা হচ্ছে, চিকিৎসার ব্যাপারটা হচ্ছে 3টা জিনিস। যার সর্দি কাশির মতো অনেকে এটা মাইল্ড সিমটমটা মেডিকেশন বলেন, আইসোলেশন বলেন, অথবা বাড়িতে শুয়ে থাকা বলেন, এটা কিন্তু ইমপ্রুভ করে যাচ্ছে যারা মাইল্ড যান, এবং তারা জানেও না যে তাদের এটা আক্রান্ত হয়েছে। ঠিক আবার একদল আছে যাদেরকে লেবেল করা হলো যে আপনি পরীক্ষা করে আক্রান্ত হয়েছেন, সেও কিন্তু আইসোলেশনে হাসপাতালে যাওয়ার চেয়ে প্রেফার করে বাড়িতে, যদি তার সুযোগটা থাকে। কারণ যেহেতু স্পেসিফিক ড্রাগ নাই, তারা বাড়িতে গিয়ে ওই কাজটা করে, কোনো সময় কমপ্লিকেশন দেখা দিলে তারা আবার হাসপাতালে চলে আসে। সুতরাং এইখানেও কিন্তু একটা খালাসি রয়ে গেছে। আর থার্ড যেটা হচ্ছে, সেটা হচ্ছে 60+ যে রোগীগুলোকে আমরা পাচ্ছি, তাদের কিন্তু অক্সিজেনটা দরকার হয়, এবং তাদের কিন্তু হাসপাতালে মূলত আসতে হয়। আর বাড়িতে থাকলে ওইটা ম্যানেজ করা যায় না, তাদের মর্টালিটি সবচেয়ে বেশি। সবকিছু মিলে আমার কাছে যেটা মনে হচ্ছে, বাংলাদেশ কনটেক্সটে হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, দ্যাট হ্যাজ হ্যাপেন এন্ড ইট উইল গো। আমরা এর চেয়ে বসে হয়তো আমাদের সামর্থ্য নাই টু মেক দ্য ওয়ার্স্ট। কিন্তু ডাক্তার রশিদি মাহবুব, যে ইতালিতে আমরা যে পরিস্থিতি দেখেছিলাম, সেখানে যে মৃত্যু এবং সেখানে যে ভয়াবহ বিপর্যয়ের অবস্থা দেখেছিলাম, তারা কিন্তু একটা কঠোর অবস্থানে চলে যাওয়ার পর তারা সবকিছু উঠে যেতে পেরেছিল, এবং আজ বাংলাদেশ ইতালিকেও ছাড়িয়ে গেছে সংক্রমণের দিক থেকে। কাজে কিছু করার নেই, আমি কিছু করার নেই। এই অবস্থান থেকে যদি আমরা ছেড়ে দিই, তাহলে তো এই সংক্রমণ এত দীর্ঘমেয়াদী হবে যে বাংলাদেশ কবে করোনা পরিস্থিতি থেকে বের হবে সেটা নিয়েও নিশ্চয়ই একটা বড় ধরনের তর্ক রয়ে যায়। আমি আপনার কাছে আবার দ্বিতীয় প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো। আমি একটু ডক্টর মোহাম্মদ হাবিব মিল্লাতের সাথে কথা বলে আসি। অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাবিব মিল্লাত, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং স্বাগত জানাই। যে পরিস্থিতি তৈরি হয়েছে, এবং আমরা বলছি যে
পর্বটা বলছিলেন ডক্টর রাশিদী মাহবুব যে আমরা কিছু সংখ্যক বাসায় থাকছি, কিছু সংখ্যক টেস্ট না করে আইসোলেটেড থাকার চেষ্টা করছি, কিছু সংখ্যক অসুস্থ হলে হাসপাতালে চলে যাওয়ার চেষ্টা করছি। এই যে যা কিছু আমরা ভাগ করছি সেগুলি কিন্তু যারা মোটামুটি সচেতন, যারা মোটামুটি শিক্ষিত, যারা মোটামুটি জানেন করোনা হলে কি করতে হয় সেটা তাদের ব্যাখ্যা। কিন্তু আমার দেশের বেশিরভাগ মানুষ যারা করোনাকে তোয়াক্কাই করে না, তারা অসুস্থ হলে, সর্দি কাশি হলে, লক্ষণ হলে আমি ঘরে বসে থাকবো এমন মানুষ তো তারা নয়। তারা একেবারেই ঘুরছে কোনো রকম টেস্ট ছাড়া, সর্দি কাশি জ্বর নিয়েই তারা ঘুরছে এবং একটা মানব বোম হিসেবে তারা ঘুরছে। কারণ সে হয়তো সেটি প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পেরেছে, আমি হয়তো প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারবো না, আমার শরীরে নানা রোগ আছে, আমি তার সংস্পর্শে এসে আমি মারা যাচ্ছি। এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতি উত্তরণ আসলেও করা সম্ভব ছিল না। এর মধ্যেই আসলে সবাইকে অফিসে শতভাগ উপস্থিতি থাকার সিদ্ধান্তটাকে আসলে ঠিক হলো। ধন্যবাদ আপনাকে। প্রথমে হচ্ছে আপনাকে বুঝতে হবে বাস্তবতা কি। বাংলাদেশ ছোট্ট একটি দেশ, 17-18 কোটি মানুষ। সেই দেশটিতে যে সংক্রমণ হয়েছে, আমরা ভেবেছিলাম যখন শুরু হয় এর চেয়ে অনেক বেশি সংক্রমণ হবে এবং হয়তো মানুষ বেশি মারা যেতেও পারে। আল্লাহর কাছে হাজার শুকর যে এখন পর্যন্ত সেই অবস্থার সৃষ্টি হয় নাই 152 দিন পরেও। আপনি ইতালির কথা বলেছেন, ইতালির একজন মিউট করে দেন, যার পিছনে আজানটি পড়ছে একটু মিউট করে দেন প্লিজ। তো যে কথাটি বলছিলাম সেটি হচ্ছে যে ইতালির জনগণের 3 গুণ জনগণ আমাদের দেশে। সুতরাং সংখ্যায় যদি 3 গুণ হতো তখন কিন্তু আপনি কথাটি বলতে পারতেন যে হ্যাঁ ইতালিকে রেশিওতে আমরা ছাড়িয়ে গেছি, কিন্তু আমরা কিন্তু ছাড়িয়ে নেই। আমরা আমি যে তথ্য আপনাকে দিচ্ছি সেটা ওয়ার্ল্ডোমিটারের তথ্য। তারা সকল কিছু প্রপোর্শন করে সমানুপাতিক করে তারা সেই লিস্টে একটা দেশের নাম উঠায়। আপনি নিশ্চয়ই জানি সেটা, আমি দেখেছি সেই লিস্ট। জি জি, কিন্তু আপনি সেটা সংখ্যার কথা বলছেন। দয়া করে কারো পিছনে একটু শব্দ হচ্ছে, একটু মিউট করে দিবেন আপনারা দয়া করে স্যার। মিউট। আমাদের কি কোথাও শব্দগত ত্রুটি হচ্ছে? জি, ওই পিছন থেকে একটু আজানের শব্দ হচ্ছিল। জি জি, আপনি এখন বলতে পারেন। ঠিক আছে। তো যে কথাটি বলছি সেটা হচ্ছে সংখ্যা। একটা দেশের জনসংখ্যা যদি 20 লাখ হয় আর একটা সংখ্যা যদি 20 কোটি হয়, তাহলে কিন্তু আনুপাতিক হারে কাজটি করতে হবে, শুধু নাম্বার দিয়ে কিন্তু কাজটি করা যাবে না। যাই হোক, এ তর্কে আমি নাই গেলাম। আপনি যে কথায় এসছেন, প্রথমত হচ্ছে করোনার বিরুদ্ধে যুদ্ধে আমরা কি করতে পারি। প্রথমে তো আমাদের হাত দুটোকে ভালো করে কোথাও স্পর্শ করার আগে হাত দিয়ে সাবান দিয়ে 20 সেকেন্ড, সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধুতে পারি। দ্বিতীয় কি করতে হবে সেটি হচ্ছে যতক্ষণ সম্ভব, এবং বাইরে গেলে তো অবশ্যই একটা সুন্দর মাস্ক পরতে হবে। সুন্দর বলার অর্থ যে এটা মানসম্মত মাস্ক পরতে হবে, যা দিয়ে করোনা ঠেকে দেবে। তৃতীয় কি করতে হবে, আমাদেরকে যতদূর সম্ভব যতটুকু পারি আমাদের মধ্যে নিজেদের মধ্যে একটা দূরত্ব মেনটেন করতে হবে, যাতে একজন থেকে আরেকজন না চলে আসে। এবং চতুর্থটি হচ্ছে আমরা যদি যতক্ষণ সম্ভব ঘরে থাকা, প্রয়োজন না হলে বাইরে না যাওয়া। এইটা হচ্ছে করোনা থেকে রক্ষা পাওয়ার, এইটাই এই পর্যন্ত আমাদের কাছে আছে। আর যদি হসপিটালে ভর্তি হই, কোনো ঔষধ নেই, কোনো ভ্যাকসিন নেই, থাকার মধ্যে আছে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, আর আছে হচ্ছে আপনার অক্সিজেন থেরাপি। এর বাইরে সত্যিকার অর্থে আমাদের হাতে কোনো অস্ত্র নেই। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের কিন্তু শুধু স্বাস্থ্য দেখলে চলবে না, আমাদের সামাজিক অবস্থাও দেখতে হবে, আমাদের অর্থনৈতিক অবস্থাও দেখতে হবে। আপনি চিন্তা করে দেখেন, আপনি যে অঞ্চলের মানুষ বা যে উপজেলা থেকে এসছেন আপনার পূর্বপুরুষরা, সেইখানে একটা ঘরের মধ্যে কয়জন মানুষ থাকে, একটা বাড়িতে কতজন মানুষ, সেই বাড়িতে কি সমস্ত কিছু আলাদা করে দেওয়া সম্ভব? আমি বাস্তবতার কথা বলে নিচ্ছি। আরেকটা কথা বাস্তবতা হচ্ছে, আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন 2009 ক্ষমতা নেন, তখন 41% দরিদ্র মানুষের সংখ্যা ছিল। সেটা কোভিড পূর্ববর্তীকালে নেমে এসেছিল 20%। আমি আপনার কাছে একদম শুনেন আগে, আমার কথাটা শুনেন, তারপর আপনি প্রশ্ন করবেন। ডাক্তার হাবিবুল্লাহ, আপনি অন্য জায়গা থেকে কথা বলছেন। আমরা তো নানা জায়গায় ছড়িয়ে গেলে সিদ্ধান্তে পৌঁছাতে পারবো না। আমি আপনার কাছে যে প্রশ্নটা করেছি সেটি হচ্ছে, আমি সচেতন থাকলাম, আপনি যে বিধি বললেন গত 5 মাস যাবত সেই বিধির কথা আমরা শুনে আসছি, সবার মুখস্থ, আমি সেই বিধিও মানলাম, আমি বিধি মেনে আমি ঘরের বাইরে গেলাম।
কিন্তু যে মানুষটা বিধি জানে না, বিধি মানে না, যে মানুষটা করোনাকেই মানে না, সেই মানুষটার থেকে আমাকে রক্ষার দায়িত্ব আসলে কার? আপনি যদি নির্দেশনা দেন যে মাস্ক পরে বাইরে যেতে হবে, মাস্ক পরে বাইরে যেতে হবে, আমরা বারবার সেই নির্দেশনা দেখছি, কিন্তু তার যদি কোনো রকমের পর্যবেক্ষণ করার, তদারকি করার, কোনো রকমের শাস্তির ব্যবস্থা না থাকে, মাস্ক ছাড়া সবাই ঘুরে বেড়াচ্ছে। এই যে মানুষগুলি ঘুরে বেড়াচ্ছে এবং আমাকে সংক্রমিত করছে, সেই মানুষগুলোকে করার দায়িত্ব কার ছিল আসলে? আপনি তো কথা বলার সুযোগ দিচ্ছেন না, সেখানেই তো আসছিলাম। যে আসলে সংক্রমণের যে জায়গায় আমরা করোনাতে আছি, তাহলে সামনে আমাদের কি অবস্থা? আমি সব ধরনের স্বাস্থ্যবিধি মানলেও অন্যজন যদি না মানে, তাহলে আমি আসলে কতখানি নিরাপদ থাকতে পারবো? আমরা সেই আলোচনায় ফিরতে চাই। তবে তার আগে জানিয়ে রাখি, আজ সারাদিনই সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যেটি ছিল এবং খবর যেটি ছিল সারাদিন, সেটি হচ্ছে সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত সিনহার হত্যাকাণ্ডের সাথে যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, সেই 9 পুলিশ কর্মকর্তার আদালতে হাজিরের কথা, 7 জন সেখানে আদালতে আত্মসমর্পণ করেছেন এবং তাদের রিমান্ড আবেদন করা হয়েছিল। কারাগারে প্রেরণের কথা আমরা শুনেছিলাম সন্ধ্যা নাগাদ, এবং এর মধ্যে র্যাব আবেদন করেছেন রিমান্ডে, এবং আমরা যতদূর জানি যে সেই রিমান্ডের আবেদনের শুনানি হয়তো শেষ হয়েছে। কি হয়েছে সেখানে আদালত পাড়ায় নতুন করে আমরা জানতে চাই। আমাদের সহকর্মী কামরুল ইসলাম মিন্টু আছেন সেখানে, আমরা নিশ্চয়ই তার মাধ্যমে জানতে পারবো। মিন্টু, আমরা একটু জানতে চাই যে আসামি যারা আছেন তারা কি এখনও আদালত চত্বরে আছেন কিনা, এবং আসলে র্যাব যে রিমান্ড চেয়েছিল তার প্রেক্ষিতে কি রায় হলো? র্যাব প্রথমে আপনাকে বলে রাখি যে প্রথমেই তারা আত্মসমর্পণ করার পরপরই বিচারপতি হেলাল উদ্দিন তিনি একটা রায় দিয়েছিলেন, সেটা হচ্ছে যে প্রত্যেকেই তাদেরকে জেলে তাদের জামিন না মঞ্জুর করে তাদেরকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে কারাগারে। এরপরে র্যাব কিন্তু ঠিক সময় যখন 8টার সময় যখন 7:30টার দিকে তখন র্যাব আসে। র্যাব যেহেতু তদন্ত ভারটি র্যাবের উপরে, তখন আবার নতুন করে র্যাব রিমান্ডের আবেদন করে এবং প্রত্যেকের জন্য 10 দিন করে রিমান্ডের আবেদন করে। শেষমেশ আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষ হয়েছে কিছুক্ষণ আগে, এবং সেই শুনানিতে 3 জনকে ওসি প্রদীপ কুমার, তারপর হচ্ছে লিয়াকত আলী এবং নন্দ লাল রক্ষিত, এই 3 জনকে 7 দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেছে, এবং 4 জনকে জেল গেটে জিজ্ঞাসাবাদের জন্য বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে বিচারক। এবং ইতিমধ্যেই 4 জন চলে গিয়েছে কারাগারে, তাদেরকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা হবে, এবং বাকি যে 3 জন এখনো পর্যন্ত তারা এজলাসে আছেন এবং সেখান থেকে তারা বের হবেন। ইতিমধ্যেই তাদেরকে বের করে র্যাব নিয়ে যাবে, সে ধরনের তথ্য আমাদের কাছে আছে। এবং আপনাকে একটু দেখাতে চাই যে প্রক্রিয়াগুলো এখানে সম্ভব, সেই প্রক্রিয়াগুলো চলছে। ইতিমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে নিয়ে যাওয়ার জন্য যে প্রস্তুতি গ্রহণ করা দরকার সেগুলো করেছে। আপনি জানেন যে, আপনাকে একটু তথ্য আবার করে নতুন করে একটু দিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে মুন্নি, গতকালকে সিনহার বড় বোন আদালতে মামলা করেছিলেন, এবং সেই মামলার রায়টি আদালত থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল যে রায়টি এজাহারি হিসেবে টেকনাফ থানায় নথিভুক্ত করার জন্য সেই নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে 19 ঘন্টার মাথায় 10টার দিকে নথি অন্তর্ভুক্ত করা হয়, এবং 19 ঘন্টার মাথায় ওসি প্রদীপ কুমার সহ বাকিরা 7 জন আত্মসমর্পণ করবার জন্য আগ্রহ প্রকাশ করে, এবং এর পরিপ্রেক্ষিতে আজকে 5টায় তাদেরকে আদালত তোলা হয়, এবং তাদের উকিলের মাধ্যমে, আইনজীবীর মাধ্যমে তারা আত্মসমর্পণ করে, এবং আত্মসমর্পণের পরিপ্রেক্ষিতে তাদেরকে আদালতে তাদের আবেদন করেছিল আইনজীবীর মাধ্যমে, সে আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়, এবং আবার দ্বিতীয়বারের মতোই তাদেরকে আবার র্যাব এসে রিমান্ড আবেদন করে। কিন্তু বিন্দু, একটু জানতে চাই, আপনি বলছিলেন যে সবাইকে আসলে রিমান্ড মঞ্জুর করার হয় না, আদালত জেল গেটে জিজ্ঞাসাবাদ 4 জনকে এবং 3 জনকে রিমান্ড দেওয়া হয়েছে। ঠিক কাকে কাকে রিমান্ড দেওয়া হয়েছে, কতদিন করে, সেটা যদি আপনি একটু বলতেন, এবং আসলে কখন নাগাদ আদালত চত্বর থেকে এই আসামিদের বের করা হবে? ওসি প্রদীপ কুমার দ্বিতীয় আসামি, এবং হচ্ছে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার, এবং প্রধান আসামি যে লিয়াকত আলী, যার গুলিতে নিহত হয়েছে মূলত সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা, এবং হচ্ছে যে পুলিশের পক্ষ থেকে যে মামলা করেছিল নন্দলাল রক্ষিত,
এসআই নন্দরা রক্ষিত, এই তিনজনকে 7 দিন করে কিন্তু তাদের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করেছে। মূলত কখন তাদেরকে বের করে হবে সে বিষয়টি আমরা এখন নিশ্চিত করে বলতে পারি না, কারণ সে বের হওয়ার সময়টা কিন্তু অনেক সময় পেরিয়ে গেছে। অর্থাৎ আমরা মনে করেছিলাম যে রায় 20 থেকে 30 মিনিটের মধ্যে শেষ হওয়ার কথা, কিন্তু দীর্ঘ আইনি প্রক্রিয়া এখানে সম্পন্ন হতে দেখেছি আমরা, যার কারণে হচ্ছে এখনো পর্যন্ত তাদেরকে বের করে আনা হয়নি। শুধুমাত্র যেটা বলছিলাম, 4 জনকে যাদেরকে জেল গেটে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে প্রিজন ভ্যানে করে, এবং বাকি যে 7 জন রিমান্ডে ওসি প্রদীপ কুমার, রক্ষিত এবং হচ্ছে যে লিয়াকত আলী, তারা এখনো পর্যন্ত এখানে অবস্থান করছেন। তবে আশা করা হচ্ছে খুব অল্প সময়, যেহেতু প্রক্রিয়াগুলো অনেকটা শেষ হয়ে গিয়েছে, অল্প সময়ের মধ্যে কিন্তু র্যাব তাদেরকে নিয়ে যাবে। শুধু র্যাব নয়, এখানে মনে আপনাকে বলে রাখি, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিটি সেক্টরের আইন শৃঙ্খলা বাহিনী আছে, কারণ এখানে একটা নিরাপত্তার বিষয় থাকে, কারণ এখানে উৎসুক জনতাও আছে। আপনি জানেন প্রদীপ কুমার দাস টেকনাফে 2 বছর আগে জয়েন করার পর থেকে এখানে নানাভাবে আলোচনা সমালোচনা, আমরা সেটা একই সাথে কামরুল ইসলাম মিন্টু শুনছিলাম যে তার অনেক ক্রস ফায়ারের ঘটনার কথা, এবং তিনি অনেক মাদক কারবারিদের ধরেছেন, সেই ঘটনার আছে কিছু প্রশংসিত, কিছু বিতর্কিত, কিছু সমালোচিত অনেক কর্মকাণ্ড আছে তার বিরুদ্ধে। আমরা সব আপনার কাছে জানতে আসবো, এবং একই সাথে আদালত পাড়ায় যে আপনি সুরক্ষার কথা বলছিলেন বা নিরাপত্তার কথা, আমরা অবশ্য ক্যামেরায় সেটি দেখতে পাচ্ছি না, কারণ প্রচুর মানুষ সেখানে একসাথে জড়ো হয়েছে। কারা কারা তাদের নিয়ন্ত্রণ করার জন্য কোনো ব্যবস্থাপনা আছে এখানে, তাও জানতে আপনার কাছে আসবো, কারণ এর মধ্যে আমাদের কাছে খবর এসছে র্যাব সদর দপ্তরে সেখানে ব্রিফিং চলছে। আমরা বোধহয় সেখানে একটু যাই, দেখি কি বলছেন তারা। টেকনাফের থানাতে উনি জিডি করেন যে আমি অসুস্থ, এবং উনি চট্টগ্রাম পুলিশ লাইনে আসেন পুলিশ হসপিটালে ডাক্তার দেখানোর জন্যে, এবং পুলিশ লাইনে আসার পর চট্টগ্রামে শারীরিকভাবে সুস্থ হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা জানতে পেরেছি সে তার কর্তৃপক্ষের নিকট নিজেকে উপস্থাপন করে। পরবর্তীকালে কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক আদালতে আত্মসমর্পণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। র্যাবের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গণমানুষের আস্থা। এই গণমানুষের আস্থা অটুট রাখার জন্য এটি আমাদের জন্য সত্যি একটি চ্যালেঞ্জ। এইটি কোনো বিচ্ছিন্ন কোনো চ্যালেঞ্জ আমাদের জন্য নয়। এলিট ফোর্স হিসেবে র্যাব বরাবরই চ্যালেঞ্জ নিতে অভ্যস্ত, এবং চ্যালেঞ্জকে বা প্রতিকূলতাকে রক্ষা করে সামনে এগিয়ে যাওয়াই আমাদের বাহিনীর মূল মন্ত্র। সুতরাং এটি র্যাবের জন্য কোনো চ্যালেঞ্জ নয়। যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ স্পর্শকাতর মামলা, আমরা যথাযথভাবে নিরপেক্ষভাবে এটি তদন্ত করব, এবং ফলশ্রুতিতে দোষী ব্যক্তিকে আমরা নিরূপণ করতে সক্ষম হব বলে প্রত্যাশা রাখি। র্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে। এই মামলার ক্ষেত্রে র্যাব সম্পূর্ণ প্রভাবমুক্ত হয়ে তাদের পেশাদারিত্বের সাথে, তাদের সক্ষমতার সাথে আমরা তদন্ত কাজ করতে পারবো বলে আমরা দৃঢ়ভাবে প্রতিজ্ঞ। আমরা সকল আসামির বিরুদ্ধে 7 দিনের রিমান্ড চেয়েছি আদালতে, 10 দিনের রিমান্ড আমরা চেয়েছি। 3 জনকে বিজ্ঞ আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। 3 জনের মধ্যে সাব ইন্সপেক্টর লিয়াকত, ইন্সপেক্টর প্রদীপ কুমার সাহা, ইন্সপেক্টর নন্দকুমার রক্ষিত, এই 3 জনকে বিজ্ঞ আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বাকি 4 জনকে জেল গেটে 2 দিন জিজ্ঞাসাবাদ করার জন্য বিজ্ঞ আদালত নির্দেশনা প্রদান করেছেন। এটি মূলত স্থানীয় র্যাবের যে ব্যাটালিয়নটি আছে, র্যাব 15 কক্সবাজার, তারা এই বিষয়ে তাদের প্রয়োজনীয় তদন্ত কাজ এগিয়ে নিয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। মূলত যাদের নাম পুরোপুরি এজাহারে আসছে সবাইকে আমরা এখন আইনে আনতে পারিনি। একটা জায়গাতে সবাই কিন্তু সমানভাবে অপরাধী হয় না। যাদের শুধুমাত্র এই হত্যাকাণ্ডের জন্য যাদের সংশ্লিষ্টতা ছিল তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। বাকি যারা আছে তাদের বিষয়ে আমরা
একটু তদন্ত করে সিদ্ধান্ত গ্রহণ করব। তাদের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এই বিষয়টা আমরা নিয়ে কাজ করব। সাংবাদিকদের সাথে কথা বলছিলেন লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এবং তিনি র্যাবের মিডিয়া উইং থেকে কথা বলছিলেন। র্যাব আসলে কেমন করে এখানে আসলো সেই প্রশ্ন আপনাদের মধ্যে তৈরি হতে পারে। আপনাদের আবার আমি জানিয়ে দিতে চাই যে মেজর অবসরপ্রাপ্ত সিনহার বোন বাদী হয়ে গতকাল যে মামলা করেছিল ৯ জন পুলিশ কর্মকর্তাকে আসামি করে, সেই মামলার তদন্তভার আদালত দিয়েছে র্যাবকে। কাজে র্যাব সেই জায়গা থেকে রিমান্ডের আবেদন করেছিল আজ, এবং সেই রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে ৩ জনকে রিমান্ড মঞ্জুর করেছে আদালত, বাকি 4 জনকে জেল গেটে জিজ্ঞাসাবাদের কথা বলেছে। এবং আসামিরা এখনও আছেন আদালত চত্বরে, সেটি কক্সবাজারে, এবং তাদের পরবর্তী কর্মকাণ্ড জানাবেন আমাদের সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। আমরা সেই ঘটনার মধ্যে ছিলাম, তার আগে তো ছিলাম আমরা ৭১ সংযোগে। ডাক্তার সেলিম চৌধুরী আছেন আমাদের সাথে, তো আগে ছিলেন, এবং ডাক্তার প্রেমানন্দ মণ্ডল সিলেট থেকে যুক্ত হবেন আমাদের সাথে, তিনি সিভিল সার্জন। ডক্টর মোহাম্মদ ইমতিয়াজ, তিনি নারায়ণগঞ্জ থেকে যুক্ত হবেন, নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস। ডক্টর প্রেমানন্দ মণ্ডলের কাছে আমি একটু শুরুতে যেতে চাই। ডক্টর প্রেমানন্দ, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। বিশেষ কারণে বেশি সময় আজকে আমরা দিতে পারবো না, ছোট্ট করে আমরা শুধুমাত্র জানতে চাই যে সিলেটে আসলে যে পরিস্থিতি চলছে, একদম লাফিয়ে করোনার শনাক্তের সংখ্যা আমরা বাড়তে দেখছি। এই পরিস্থিতিতে আসলে সেখানে টেস্টের অবস্থা আপনি কেমন দেখছেন? সিলেটের প্রথমে যে অবস্থা ছিল, মাঝামাঝি সময় অর্থাৎ এপ্রিল মের দিকে প্রচুর পরিমাণে শনাক্তের সংখ্যা বেশি ছিল। এখন কিন্তু ওইরকম নয়। এখন যে একটা লেভেল, সেটা হচ্ছে একটা স্টেডি লেভেল মেনটেন করতে, সেটা খুব বেশি না। আর টেস্টের সংখ্যা হচ্ছে, এখানে 2টি পিসিআর ল্যাব আছে, একটি হচ্ছে ওসমানী মেডিকেল কলেজে এবং আরেকটি হচ্ছে শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়। 2টি ল্যাবেই প্রতিদিন পরীক্ষা হচ্ছে। তবে এই ক্ষেত্রে একটা কথা আছে, সিলেটে বিশেষ করে সিলেট সিভিল সার্জন অর্থাৎ আমার উপরে বাকি যে 3টি জেলার যে বিদেশগামী যাত্রী আছে, তাদের যে করোনা পরীক্ষা, সেইটার দায়িত্বটা আমার উপর আছে। যার জন্য দেখা যাচ্ছে যে পেশেন্টের পাশাপাশি অর্থাৎ সাসপেক্টেড পেশেন্টের পাশাপাশি আমরা কিন্তু বিদেশগামী যাত্রীদেরও করোনা পরীক্ষা করেছি। সব মিলিয়ে এই 2 ধরনের রিপোর্ট মিলিয়ে দৈনিক 5 থেকে 600 এর মাঝামাঝি একটা সংখ্যা থাকে, এত লোকের করোনা পরীক্ষা এখন হচ্ছে। তবে আক্রান্ত সংখ্যা এবং পজিটিভ সংখ্যা সেটা 30 থেকে 40-এর মধ্যে থাকে। 30 থেকে 40% থাকে? না 30 থেকে 40, কারণ 200 থেকে 250 পেশেন্টের পরীক্ষা করা হয়, সেটা তার মধ্যে 30 থেকে 40 জন থাকে পজিটিভ। আর যাত্রীদের সংখ্যা যদি 200 হয়, সেই ক্ষেত্রে 5 থেকে 7 জন পজিটিভ থাকে, আর বাকিরা সবাই নেগেটিভ থাকে, বিদেশগামী যাত্রী যারা। বাকি সবাই, কিন্তু সেটা কি আগের তুলনায় আপনার কম মনে হচ্ছে? আগের তুলনায় অনেক কম এখন, আগের তুলনায়। কিন্তু আমরা যখন পরিসংখ্যানের দিকে তাকাচ্ছি, হঠাৎ করে সিলেটের পরিসংখ্যান আমরা 3 বা 4 তারিখের দিকে যখন দেখেছি, সেখানে সিলেট জেলার যদি হিসাব করি, সেখানে 3500 4000-এর মতো করোনা শনাক্তের সংখ্যা আমরা পেয়েছিলাম। হঠাৎ করে সেটা লাফিয়ে 8000-এর উপরে কেমন করে গেল? না এ যাবৎ পর্যন্ত সিলেট জেলায় যে সংখ্যাটা, সেটা হচ্ছে 4475। আপনি মনে হয় বিভাগের কথা বলছেন। সিলেট জেলায় মোট সংখ্যা আজ পর্যন্ত 4475। এটি জুলাই মাসে সবচেয়ে বেশি হাইয়েস্ট ছিল, আগস্ট মাসে আসার পরে এটা অনেকটা কমেছে। আমরা নিশ্চয়ই আর বিস্তারিত কথা আপনার সাথে কোনোদিন একটা অনুষ্ঠানে বলতে চাই, কারণ সিলেটের পরিস্থিতি আসলেও আমরা জানতে চাই যে কি ঘটছে সেখানে। নারায়ণগঞ্জ থেকে ডাক্তার মোহাম্মদ ইমতিয়াজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ডাক্তার মোহাম্মদ ইমতিয়াজ, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। নারায়ণগঞ্জে যে পরিস্থিতি শুরু থেকে সেটা হটস্পট ছিল, এখনকার পরিস্থিতি সব জায়গায় আমরা একই, যে সেখানে টেস্ট কম হচ্ছে। আসলে নারায়ণগঞ্জের পরিস্থিতি আপনি কি দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই বলে রাখি, নারায়ণগঞ্জে পরীক্ষায় কিন্তু কোনো ভোগান্তিও নাই, অনাস্থাও নাই। যেটা থাকতে পারে সেটা হচ্ছে অনাগ্রহ। এই ব্যাপারে আমি আপনাদেরকে জোর দিয়ে বলতে শুরু থেকে ছিল। জি, প্রথম থেকেই কোনো সময় প্রথম থেকে নারায়ণগঞ্জে এরকম অনাগ্রহ ছিল। জি, ভোগান্তি কোনো সময় ছিল না ইনশাআল্লাহ, এবং অনাস্থাও কোনো সময় ছিল না। কারণ আমাদের যে 2টা ল্যাবে আমাদের পরীক্ষা হয়, 2টাই কিন্তু সরকারি ল্যাব, এবং এইগুলির পরীক্ষার কিন্তু ফলাফল কিন্তু সর্বজন বিদিত, এবং আজ পর্যন্ত কোনো পেশেন্টই কিন্তু আমাদের পরীক্ষা নিয়ে কেউ কোনো দ্বিমত পোষণ করে নাই। আর নারায়ণগঞ্জের যে বর্তমানের পরিস্থিতি আমি যদি বলি, গত 1 সপ্তাহে আমাদের পজিটিভিটি রেট ছিল 9.11, আর সেইটা যদি তুলনা করি আমি জুলাই মাসের প্রথম সপ্তাহে এটা ছিল 12.79। সুতরাং আমি মনে করি যে সেটা আস্তে আস্তে কমতেছে।
যেটা আমার জুন মাসে ছিল প্রায় 29%, অথবা এপ্রিলের লাস্টের দিকে এবং জুনের প্রথম দিকে কিন্তু এটা ছিল 29%, সেটা এখন আমরা 9%-এ চলে আসতে পারছি। সেই সার্বিক দিক দিয়ে সব দিক দিয়ে কিছু বিবেচনা করলে কিন্তু আমাদের রোগীর সংখ্যা কমছে এবং পজিটিভিটি রেটও কমছে। না, সেটা কি আসলে আমি এক কথা জানতে চাই, শুধুমাত্র টেস্ট কম করার কারণে শুধু পার্সেন্টেজ কমলো, নাকি আপনি আসলেও মনে করেন যে আসলে রোগীর সংখ্যা ওটাই কমেছে? না, দেখুন টেস্ট কম করার কারণেই ইয়ে কমছে তা না। এখন মনে করেন এখন যদি 200টা টেস্টই হয়, ওই 200টা কারা, মানে সেখানে শতাংশের হিসেবে জি, সংক্রমণ আপনারা কম পাচ্ছেন। অনেক ধন্যবাদ। আমরা ডক্টর হাবিব মিল্লাতের সাথে কথা বলতে চাচ্ছিলাম অনেক বিষয় নিয়ে একসাথে, কিন্তু আমাদের একেবারেই সময় নেই। ডক্টর হাবিব মিল্লাত, আপনি কিছু বলতে চাইছিলেন অনেক আগে, এক বিরতির আগে, আমরা যদি শেষ করতে পারি আপনার কথাটা। আসলে ভুলে গেছি কি বলতে চেয়েছিলাম, কারণ একটা না বললে যেটা হয়ে থাকে। মনে আছে যে আমি বলেছিলাম যে পরিমাণ দায়িত্বশীল লোক ছিল সেটা বেড়ে দ্বিগুণ হয়েছে এই কর্মক্ষম না থাকার কারণে। এই যে অফিস খুলে দিয়েছে, এটা একটা যৌক্তিক সিদ্ধান্ত, কারণ মানুষ ঘরে থেকেও সেটা করছে না। এই যে আমরা এখন থেকে নিজেরা সাবধান থাকলে, নিজেরা সচেতন হলে, আমাদেরও যেমন দায়িত্ব আছে, সরকারের দায়িত্ব আছে, দুজনকে একসাথে দায়িত্বটি পালন করতে হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর রাশিদা মাহবুব, কিছু বলতে চান কিনা শেষ মুহূর্তে? বলতে তো জি, আপনার অনেক কিছু বলা ছিল, আজকে বিশেষ পরিস্থিতিতে আমরা সেটা পারলাম না। আমি বলছি যে আমরা যেটা কথা বলছি পারসেপশন আর বৈজ্ঞানিক ভিত্তির মধ্যে ডিফারেন্ট আছে, এবং এগুলো সলভ করার জন্য আইসিডিআরবি, যেটা আমাদের মানে ইনফেকশাস ডিজিজের যে সেন্টারটা আছে, ওরা কতগুলো জিনিস করলে পারে। গরিবরা কত পার্সেন্ট সংক্রমিত হচ্ছে আমরা জানি না। একইভাবে যে আমাদের এখন যেটা বাড়তেছে না কমতেছে, স্ট্যাটিক হয়ে গেছে, এবং জনগণ কেন পরীক্ষা করতে আসছে না সেটাও কিন্তু তারাই বাইর করতে পারে। আমার মনে হচ্ছে এগুলো কিন্তু বিশ্লেষণের জন্য দরকার। আর যেটা বলছেন যে মাত্র 1টা বা 2টা ইনস্ট্যান্স হয়েছে যে করোনার রিপোর্টগুলো নিয়ে, সেটা কিন্তু দুর্বৃত্তরা করেছে এবং দুর্বৃত্তদেরকে ধরাও গেছে এবং আন্ডার ইয়াতো আছে। আমার মনে হচ্ছে সব মিলে আমাদের যে করোনা পরিস্থিতি আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে ঠিকই আছে, কিন্তু আমরা এটার একটা এন্ড চাই, এবং এন্ডের যে কোর্সটা কি হবে সেটা কিন্তু আমরা সায়েন্টিফিক ভিত্তির উপরই করলে ভালো। কিন্তু তারপরে দিন শেষে একটা কথা থাকে কি, আমরা একটা জরিপের এটা নিয়েও আমরা আলোচনা করতে চেয়েছিলাম, শুধুমাত্র জরিপটার কথাই আমি শেষ মুহূর্তে সবার উদ্দেশ্যে বলে যাই। সেটি হচ্ছে মেডিকেল কলেজ এবং রিসার্চ সেন্টারের একটা জরিপ হয়েছে, ইউনিভার্সিটি মেডিকেল কলেজ এবং রিসার্চ সেন্টারের। তারা যে জরিপটি করেছে সেখানে দেখা গেছে 90% করোনার লক্ষণ নিয়ে চলা মানুষ টেস্ট করান না, এবং তারা সেটি দেখেছেন, এবং ডাক্তাররা সেই জরিপে অংশ নিয়েছেন, এবং ডাক্তাররাই বলেছেন যে করোনা নিয়ে আসা মানুষগুলোকে যখনই আমরা টেস্টের জন্য বলি যে আপনি টেস্ট করে নিয়ে আসুন, 90%ই টেস্ট করে না। কাজে ওইটার যদি আমরা কোনো পরিসংখ্যান বের করতে যাই যে আসলে কত শতাংশ করছে এবং কত শতাংশের মধ্যে আমরা হিসেব বের করার চেষ্টা করছি, সেটা কিন্তু একটা বিরাট ধাঁধা এই দেশের জন্য। কাজে আমরা চাই যে যত মানুষ টেস্ট করবে ততই হয়তো আমাদের জন্য সেই ধাঁধাটা খুলে যাবে এবং দেশটা একটা স্পষ্ট রাস্তায় চলতে পারবে। আমরা শুধুমাত্র এখন এটা যেমন আপনি বলছেন ইনফেকশন, অ্যান্টিবডিটা দেখো কিন্তু আমরা বলতে পারি কতজন ইনফেক্টেড হয়েছিল, সেটাও কিন্তু আমার দরকার। নিশ্চয়ই আমরা আলোচনা করবো এটা নিয়ে আরেকদিন। অনেক ধন্যবাদ আপনাদের, এবং আজকে আমরা সময় দিতে পারিনি সবাইকে, নিশ্চয়ই অন্যদিন আমরা আলোচনা করবো। দর্শক, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।